আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে MBA বিজনেস রিসার্চ চ্যাপ্টার 4 স্যাম্পলিং ডিজাইন এর একটি ক্লাস নিচ্ছি। তোমাদের সঙ্গে আছি আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের different types of sampling নিয়ে কথা বলবো। আমরা বিজনেস রিসার্চ নিয়ে বেশ অনেকদিন আগে থেকে কথাবার্তা বলছি। আমরা প্রথম থেকে জেনেছি যে রিসার্চের টাইটেলটা অনেক ইম্পর্ট্যান্ট এবং রিসার্চের টাইটেলের উপর নির্ভর করে রিসার্চের ধরনটা কীরকম হবে সেটা সিলেক্ট হয় এবং রিসার্চের ধরন যখন হয় এবং রিসার্চের টাইটেল যখন নির্ধারিত হয় তখন রিসার্চের পপুলেশন কেমন হবে এই জিনিসটা কিন্তু এখানে থাকে। এবং আমরা এও জেনেছি যে যখনই আমরা দেখব আমাদের রিসার্চের টাইটেলটা কেমন এবং টাইটেল থেকে আমরা আমাদের পপুলেশন সিলেক্ট করব এবং পপুলেশন যখন আমরা সিলেক্ট করব তখন আমরা দেখব যে আমাদের স্যাম্পলটা কীরকম হবে। অর্থাৎ আমাদের একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। রিসার্চের টাইটেলের সঙ্গে রিসার্চের ধরন এবং রিসার্চের ধরনের টাইটেলের সঙ্গে পপুলেশন, স্যাম্পল এই প্রত্যেকটা জিনিস আমার ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। আজ আমরা দেখব, আমরা গত ক্লাসে পপুলেশন সম্পর্কে কথা বলেছি, স্যাম্পলিং সম্পর্কে কথা বলেছি। আজ আমরা দেখব স্যাম্পলিংকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আরেকটি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আমরা আজ প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে, এটার কিছু ফর্মাল ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে জানব। সঙ্গে সঙ্গে কেন এটা ব্যবহার হয়, এটা ব্যবহারের সুবিধা, এটা কখন ব্যবহার হয়, এই ব্যাপারগুলো জানব। আজ ক্লাসটি বেশ ছোট, কারণ তোমাদেরকে আগামী ক্লাসে আমি দেখাবো যে প্রবাবিলিটি স্যাম্পলিং এর আরো ভাগ আছে, এই ভাগগুলো আমি তোমাদেরকে দেখাবো। আজ শুধু প্রবাবিলিটি স্যাম্পলিং এর ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো, যে প্রবাবিলিটি স্যাম্পলিং কাকে বলে, কিভাবে করা হয়, এর সুবিধা অসুবিধা এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটি তুলনামূলকভাবে ছোট হবে এবং সামনের ক্লাসটি তুলনামূলকভাবে বড় হবে, কারণ আজকে পড়ানোর পর তোমরা অবশ্যই বইগুলো দেখবে, বই দেখে আমাকে কোশ্চেন করবে যে কোন জায়গাটা তোমরা বুঝোনি। এইটা জানার পরে আমি তোমাদেরকে ক্লাসিফিকেশনটা দেখাবো। এখন আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং সম্পর্কে জেনে নিই, ফর্মালি জেনে নিই। Probability sampling is defined as a
sampling technique in which the researcher chooses samples from a larger population using a method based on the theory of probability. Probability sampling-টা একটা বড় পপুলেশন থেকে এটা নেওয়া হবে এবং এটা বেসড করবে হচ্ছে মেথডটা হবে থিওরি অফ প্রবাবিলিটি। এই মেথডটাকে বেস করে এই স্যাম্পলটা নেওয়া হবে। আমরা তোমাদেরকে গত ক্লাসে বলেছি, একটা উদাহরণ দিয়েছিলাম যে মা যখন ভাত রান্না করে দুই একটি ভাত নিয়ে বলে দেখে যে ভাতটা রান্না হয়েছে কিনা, ভাতটা হয়েছে কিনা এটা দেখে। তো আমরা প্রথমে পপুলেশনটা নেব এবং পপুলেশন থেকে একটা স্যাম্পল নিয়ে আমরা দেখব আমরা যে জিনিসটি জানতে চাচ্ছি সেই জিনিসটি আমরা এখানের মধ্যে পাচ্ছি কিনা, আমাদের জানাটা এটার মধ্যে হচ্ছে কিনা এই জিনিসটা আমরা জানতে পারবো। তো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর ডেফিনিশন। এখানে কিওয়ার্ড হচ্ছে লার্জার পপুলেশন। আমরা আগে একটি কথা বলেছি যে যখনই আমরা আমাদের পপুলেশনটা নিব তখনই আমরা দেখব যে পপুলেশনটার সাইজ যদি বড় হয় তখন এটা অবশ্যই প্রবাবিলিটি স্যাম্পলিং হবে। প্রবাবিলিটি স্যাম্পলিং সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশনে আরো টুকটাক কিছু কথা লিখব, সেই কথাগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। Also known as random sampling or chance sampling. Under the sampling design, every item of the universal has an equal chance of inclusion in the sample. A lottery method in which individual units are picked up from the whole group not deliberately but by some mechanical process. এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং বা চান্স স্যাম্পলিং। কারণ মা যখন ভাত নেয় যে কোনো একটি ভাত ওঠার একটি চান্স এখানে থাকে। এবং আরেকটি কথা এখানে বলা যায়, আন্ডার দিস স্যাম্পলিং ডিজাইন যে কোনো একটি উঠার যে কোনোটার উঠারই ইকুয়াল একটা চান্স থাকে। এবং লটারি মেথডেও আমরা দেখেছি যে পিক করার যে কোনো একটির একটি স্বাধীন এবং থাকে এবং এটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস। Random means that each person within the sample frame has an equal and independent chance of being selected. প্রত্যেকেরই র্যান্ডমটা কাকে বলে এটা আমরা একটু জানি, যে র্যান্ডমটা হচ্ছে প্রত্যেকটা পার্সনের একটা স্যাম্পলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পার্সনেরই একটা ইকুয়াল সমান এবং স্বাধীন চান্স থাকে সিলেক্ট হওয়ার। র্যান্ডম চান্সের আরো কিছু টুকিটাকি জিনিস আমি লিখেছি, এটা অবশ্য ডবল হয়ে গেছে। আমি যখন ক্লাস লেকচারটা তৈরি করছিলাম প্রথমে একভাবে কাজ করছিলাম, পরে আবার একটু পড়াশোনা করার পর মনে হলো যে এগুলোর থেকে ওগুলো ভালো, কিন্তু আমি এগুলো মুছি নাই, এগুলো রেখেছি যে তোমরা এগুলো দেখতে পারো। যে probability sampling involves the selection of elements from the population using random in which each element of the population has an equal and independent chance of being chosen. Probability sampling is based on the concept of random sampling. It is also called random sampling. Probability sampling samples are important when wishes to generalize to the larger population because one knows how to weight the response to fit the characteristics of the population. এখানে আরো কিছু কথা লিখেছে যে a sample that selects subject with a known probability
every unit in the population has equal chance of being selected as a sampling unit. Every element is selected independent of every other element. এখানে মোট কথা হলো এটা যে আমরা পিকনিকে সাধারণত করি কি যে টিকিটটা কিনে থাকি, টিকিটের একটি অংশ আমাদের থাকে, আরেকটি অংশ থাকে হচ্ছে আমরা একটি ড্রামে ফেলে দিই। তো দেখা যায় ড্রামটা থেকে ঘুটে বা নাড়াচাড়া করে সাধারণত আমাদের টিকিটটা তোলা হয়। তো এজন্য দেখা যায় যে প্রত্যেকটা টিকিটের ইকুয়াল একটা চান্স থাকে যে আমার টিকিটও উঠতে পারে, তোমার টিকিটও উঠতে পারে। তো যখন রিসার্চার গবেষণা করে এবং ডাটা কালেকশনের কথা চিন্তা করে, তখন দেখা যায় যে ডাটার স্যাম্পল ফ্রেমে যদি আমি থাকি, তুমি থাকো, তাহলে তোমার বা আমার দুজনেরই একটা ইকুয়াল চান্স থাকে, আমরা দুজনেই এখানে ওঠার সম্ভাবনা এখানে থাকে। এখানে একটি কথা বহুবার বলেছি, আবারও বলছি যে যে কোনো রিসার্চে স্যাম্পল আমাদের রিসার্চ টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। রিসার্চ টাইটেলের উপরে ভিত্তি করে আমাদের পরবর্তী কার্যক্রমটা শুরু হয় যে আমার রিসার্চের ধরনটা কি হবে, এটা কি অ্যাপ্লাইড রিসার্চ হবে নাকি এটা বেসিক রিসার্চ হবে বা পিওর রিসার্চ হবে, এটা নির্ভর করে। এবং রিসার্চ টাইটেলের উপর নির্ভর করে আমার পপুলেশনটা কিন্তু আসে যে আমার পপুলেশনটা কিরকম হবে, এবং পপুলেশন থেকে আমার স্যাম্পল সাইজটা আমি কিভাবে নিব, এই ধরনের এখানে একটি বিরাট অংশ এখানে কাজ করে থাকে। এরপরে আমরা দেখব যে আমরা স্যাম্পল সাইজে স্টেপগুলো আমরা কি করতে পারি। চুজ ইউর পপুলেশন অফ ইন্টারেস্ট কেয়ারফুলি, ডিটারমাইন এ suitable sample frame, select your sample and start your survey. আমাদের প্রথম 1 নাম্বার কাজ হচ্ছে যে আমরা পপুলেশনটাকে চুজ করব, পপুলেশনটাকে নির্ধারণ করব এবং এটা খুব কেয়ারফুলি করতে হবে, কারণ পপুলেশন থেকে আমরা পরবর্তী পদক্ষেপটা নিব, আমার স্যাম্পলটা কিরকম হবে, স্যাম্পল সাইজটা কিরকম হবে, এটা আমরা নিব। তো অতএব হচ্ছে আমাদের ফার্স্ট ইয়াটা হচ্ছে আমার পপুলেশনটাকে সিলেক্ট করতে হবে এবং এটা খুব কেয়ারফুলি করতে হবে। এবং সেকেন্ড যেটা করতে হবে, আমার স্যাম্পল ফ্রেমটাকে আমার তৈরি করতে হবে, আমার স্যাম্পল ফ্রেমটা কিরকম হবে, এবং স্যাম্পল ফ্রেম থেকে আমার তৈরি করতে হবে যে আমার স্যাম্পল সাইজটা কিরকম হবে এবং আমার স্যাম্পল স্টাডিটা তখন আমার শুরু করে দিতে হবে। এখন আমরা দেখব যে আমরা স্যাম্পলটাকে কখন ব্যবহার করব, বা আমি প্রবাবিলিটি স্যাম্পলিং কেন নিলাম, নন প্রবাবিলিটি স্যাম্পলিং কেন নিলাম না। তো এখন আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং এর একটি বড় কাজ হচ্ছে এটা আমাদেরকে when you want to reduce the sampling bias, এটা আমাদেরকে পক্ষপাতিত্বহীনটাকে করে। কারণ আমি যখন ভাতের হাঁড়ি থেকে ভাত নিচ্ছি তখন দেখা যাচ্ছে যে কোনো একটি নিচ্ছি, যে কোনো একটির উঠার সম্ভাবনা থাকে, তাহলে এখানে বায়াসনেস হওয়াটা কম থাকে। এবং দেখা যাচ্ছে যে পপুলেশন যখন বড় হয়, when the population easily divides, বড় হয়, তখন সাধারণত দেখা যায় নন প্রবাবিলিটি স্যাম্পলিং এখানে খুব বেশি পরিমাণে কাজ করে না, প্রবাবিলিটি স্যাম্পলিং এখানে ভালো কাজ করে টু ক্রিয়েট অ্যান অ্যাকুরেট স্যাম্পল। এবং আমার গবেষণাটা তখনই ভালো হবে যখন আমার স্যাম্পলটা অ্যাকুরেট হবে।
এজন্য দেখা যাচ্ছে যে টু ক্রিয়েট অ্যান অ্যাকুরেট স্যাম্পল। এরপরে আমরা দেখব প্রবাবিলিটি স্যাম্পলিং এর সুবিধাগুলো কি। আমি প্রথমে পড়ে শোনাচ্ছি। ইট ইজ টাইম অ্যান্ড কস্ট ইফেক্টিভ, ইট ইজ সিম্পল, ইট ইজ নন টেকনিক্যাল। এ প্রসঙ্গে কথা বলার সময় আমরা একটু কথা বলিনি যে রিসার্চের কাজে অনেক অর্থ ব্যয় হয় এবং অনেক মেধাবী বা ভালো কাজ করে লোকও অনেক সময় রিসার্চের কাজ করতে পারে না, কারণ তাদের অর্থের একটি অভাব এখানে থাকে। তো এবং অনেক সময় সময়টাও কিন্তু একটি ভালো কাজ করে। তোমরা দেখেছো আমরা করোনায় প্রায় বছর খানিক হয়ে গেছে এবং এই বছর খানিকে আমরা কিন্তু কিছুটা বলা যায় করোনার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছি বা অ্যাডজাস্ট হতে বাধ্য হয়েছে। তো এখন যেমন আমাদের মাস্ক পরা, হাত ধোয়া বা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ওভাবে আমাদেরকে বলতে হয় না, কারণ এটা আমরা বছরখানেক আমরা যখনই মোবাইলে ফোন করতে যাই, আমাদের দিনের প্রথম ফোনটায় আমাদের দেখা যায় আমাদের সতর্ক বার্তাটা দিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে রিসার্চের সময় আমার সময়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা আমাদের চাকরির ক্ষেত্রে দেখি যে প্রথম আমরা যখন আমাদের কার্যক্ষেত্রে গিয়েছে তখন যেরকম স্ট্রেস ফিল করতাম, এখন আমরা ও ধরনের স্ট্রেসটা ফিল করি না, কারণ আমরা এই 15-16 বছরে যে কাজটি হয়েছে যে আমাদের কিন্তু এইসব সমস্যার সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার মানসিকতা তৈরি হয়ে গেছে এবং কোন সমস্যায় আমরা কি ধরনের সমাধান আমরা করব বা কি ধরনের অ্যাটেম্পটটা নিব, এই জিনিসটা আমরা শিখে গেছি। তো এই জন্য দেখা যাচ্ছে যে অর্থের অভাবে বা লোকবলের অভাবে আমরা যদি একটি রিসার্চকে অনেক বেশি দীর্ঘায়িত করি তাহলে ওই রিসার্চের ভালো ফল বা সঠিক ফল আমরা পাবো না। এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এটা একটি সময় এখানে বেঁধে দিতে হবে এবং ওই সময়ের মধ্যে আমরা যদি কাজ করতে চাই এটারও একটি ভালো ফল আশা এখানে করা যায়। আর প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে দেখা গেছে এটা খুব সিম্পল, যে আমরা পপুলেশনকে সিলেক্ট করে পপুলেশন থেকে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে আমরা স্যাম্পলটাকে সিলেক্ট করতে পারি এবং খুব সহজে এটার জন্য খুব বেশি মুন্সিয়ানার প্রয়োজন এখানে নাই, মানে খুব বেশি দক্ষতার এখানে প্রয়োজন। এটার ব্যাপারটা সিম্পল এবং সিম্পল থাকার কারণে এটা খুব সহজে এই কাজটি হয়ে যায় এবং ইট ইজ নন টেকনিক্যাল। এখানে টেকনিক্যাল ইউনিট খুব বেশি ব্যবহার করা হয় না এবং বেশি ব্যবহার করা হয় না দেখে এটা খুব সহজে করা যায়। তোমাদের আজকে আমি খুব ছোট একটি ক্লাস নিলাম, এটা ইচ্ছা করেই নিয়েছে, কারণ স্যাম্পলিং তোমাদের খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এবং আমি চাচ্ছি তোমরা এটার ক্লাসগুলো হওয়ার পরপরই তোমরা একটু বই ঘাটাঘাটি করবে এবং আমাকে প্রশ্ন করবে। যে প্রশ্নগুলো হয়তো আমার মনে আসেনি বা আমি তোমাদেরকে শিটে দেখাইনি, হয়তো সেই প্রশ্নগুলো আমি তোমাদের কাছ থেকে পাবো এবং আমি জিনিসগুলো সামনের ক্লাসে তোমাদেরকে বলবো। আমি অ্যাকচুয়ালি সামনের ক্লাসটা আমরা একটু তুলনামূলকভাবে বড় নেব, কারণ সামনের ক্লাসে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এ কিছু ভাগ আছে, সেই ভাগগুলোকে আমরা পড়ব এবং এটার সুবিধা অসুবিধা এবং কখন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়, এই জিনিসগুলো জানবো। তো একসঙ্গে অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এতগুলো জিনিস একবারে দেখাতে চাই না, আমি চাচ্ছি তোমরা এই জিনিসটি আগে ভালোভাবে জানো, একটু পড়ো
বই ঘাটাঘাটি করো, দরকার হলে তোমাদের নেটের সুবিধা থাকলে নেটেও একটু দেখাশোনা করো, এবং এটা করে তোমরা আমাকে পরবর্তী যে ক্লাসটি আমি নিব সেই ক্লাসে আমাকে সহযোগিতা করবে। কারণ হচ্ছে গবেষণার প্রথম ব্যাপার হচ্ছে টাইটেলটা নির্ধারণ করা, এবং টাইটেলটা নির্ধারণ করলে ওখানে আমাদের বলে দিবে যে আমার রিসার্চটা কোন দিকে যাবে, এবং আমার পপুলেশন কীরকম হবে, স্যাম্পল কীরকম হবে, এবং আমি একটা পপুলেশন থেকে আমি কতটুকু স্যাম্পল নিব। কারণ একটা পপুলেশন 100, সেখানে আমি 5টা স্যাম্পল নিলে হবে না। আমাকে কিন্তু পপুলেশনের উপর নির্ভর করে আমার স্যাম্পলটা কতটুকু হবে এই জিনিসটা আমাকে সিলেক্ট করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা জানার জন্য আমি ক্লাসটা একটু অল্প নিয়েছি, স্ল্যাট কম তৈরি করেছি, কারণ তোমরা একটু পরে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। আর হচ্ছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে, এবং বাসায় থেকে পড়াশোনা করার চেষ্টা করবে। তোমাদের সবার কল্যাণ কামনা করছে। তোমাদের সবাইকে এই সংক্ষিপ্ত ক্লাসে থাকার জন্য ধন্যবাদ।